এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। রাতের বেলা ঘরে ফিরে ওষুধ খেয়ে শুয়ে পড়ল হামজা। ঘুম আসার সম্ভাবনা নেই। রিমি কোনোভাবেই জয়কে আবার দেখতে যেতে দেয়নি। পা দুটো ছিমছিম করছিল, যেন রক্ত স্নায়ু নেই। রিমি পা টিপতে লাগলো। হামজা রিমিকে চোখ ভরে দেখতে লাগলো। শাড়ির আঁচলটা প্রায় নেমেই আছে বুক থেকে। চুলগুলো এলোমেলো হয়ে খোপা থেকে বেরিয়ে ছড়িয়ে আছে মুখ, কপাল ও গলার দিকে। সে কি দিন দিন পঙ্গু হয়ে যাচ্ছে কিনা জানা নেই। তার বয়সটাও রিমির চেয়ে অনেকটা বেশি। এই ছোট্ট মেয়েটা আজকাল অবাধ্য হতে লেগেছে। এসব কার করা ক্ষতি? হামজার ভেতরে চাহিদায় অসুস্থতার চাপ পড়ল, কিন্তু তার চোখের দৃষ্টি ও দৃষ্টিতে ওঠা কথা রিমি বোঝে। হামজাকে দমাতে নাকি জানা নেই। রিমি বলে উঠল, জয় ভাইয়া আর দুদিনের মধ্যে বাড়ি ফিরে আসবে। কোনো রকম উঠে দাঁড়াতে পারলেই তাকে বেঁধেও আর হাসপাতালে রাখা যাবে না। সেই ফাঁকে তাকে এদিকের দেখভাল রেখে আপনি যাবেন ট্রিটমেন্টের জন্য। নিজের ভালো পাগলও বোঝে। হামজা বড় বাধ্যতার মতো মাথা নাড়ল। কিছুক্ষণ চুপচাপ নিষ্পলক রিমিকে দেখে জিজ্ঞেস করল, আরমিন কোথায়? বাড়িতে নেই কেন? রিমি সোটা ঝাঁকি খেলো একটা, কিন্তু কি যে হলো তার সে চট করে বলে ফেলল, সেটা নিয়েই তো হয়রান আমি। সারাদিন ভাবছি সে কোথায় গেছে। আমরা যেদিন আপনার কাছে গেলাম ওকে তো বাড়িতে রেখে গিয়েছিলাম। হামজা একটু চুপ থেকে বলল, সে বাড়িতেই ছিল যখন তোমরা যাও। হামজার সামনে মিথ্যে বলা দুঃসাধ্য। রিমির গলা কাঁপছিল, তবুও সে বলল, হ্যাঁ, আর কোথায় থাকবে? কিন্তু আমার মনে হয় আপনি তো এমনিতেও বাড়িতে যাবার অনুমতি দেন না। ফাঁকা পেয়ে ওইখানেই গেছে। হামজা বিশ্বাস করেছে কিনা তা দেখার জন্য তাকাতেও সংকোচ হলো রিমির, কিন্তু সে কোনোভাবেই বলবে না আরমিন কোথায়। সে হামজাকে দুর্ভাগ্যবশত ভালোবাসতে পারে, কিন্তু বিশ্বাস করে না। সারাটা দিন তার যে কলিজা পুড়েছে সেটাও সে এই পুরুষটাকে বুঝতে দেয়নি। সেই জ্বলনিতে এক পশলা ঠান্ডা পানির মতো সংবাদ, আরমিন গর্ভবতী। রিমি গোসলে গিয়ে পাগলের মতো কেঁদেছে। সে তার দুটো সন্তানের ভ্রূণকে নিজ হাতে হত্যা করেছে। আরমিন কেন সামনে রেখেছে তাহলে? সন্দেহের তো রিমির আগেই হয়েছিল। সেদিন রান্নাঘরেও একই কথা বড় ধূর্ততার সাথে এড়িয়ে গেছে আরমিন। রিমি আরমিনের মতো চালাক হলে সেদিনই ধরে ফেলত, কিন্তু জেনে শুনে আরমিন জয় আমিরের সন্তান গর্ভে ধারণ করেছে কেন? কি উদ্দেশ্য? সকালটা হামজার চরম ব্যস্ত কাটল। অসুস্থতা পাত্তাই পেল না। সে সকাল সকাল দল নিয়ে পুলিশ ফাঁড়ি, ক্লাব ও পার্টি অফিস করল। এই কয়দিনে সব তথ্য পকেটে ভরল। আরমিনের ব্যাপারে বাড়ি থেকে খোঁজ এলো, সেখানে আরমিন নেই। রিমি বলতেও পারছিল না এত খোঁজ করছেন কেন। বাড়ির বউ নিখোঁজ, খোঁজ তো করতেই হবে। হামজা হেসে জিজ্ঞেস করলো, তুমি যখন ঢাকার উদ্দেশ্যে বেরোলে তখন আরমিন সত্যি বাড়িতে ছিল? কেন জিজ্ঞেস করছেন বারবার একই কথা? রিমি দুই গালে পরম আবেশে দুই হাত রেখে ঠান্ডা গলায় বলে, হামজা, রিমি, আমার আর জয়ের মাঝে যেই আসুক, যাই আসুক, তাকে আমার তোপে ছাই হতে হবে। মোরসালিন বড় ঘরে থেকে আমার অনেক ক্ষতি করেছে। তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ক্ষতি হলো জয়কে ভুলভাল অনেক কিছু বুঝিয়েছে। জয়ের আমার প্রতি দ্বিধাভরা আচরণের কারণ ছিল সে। আমি কিভাবে সহ্য করেছি কয়টা দিন, আন্দাজ করতে পারো? আমার আন্দাজ সঠিক হলে সে জয়কে এটাও বলে দিয়েছে যে আমি জিন্নাকে মেরে ফেলেছি। রিমি আটকে উঠল এই জিন্নার খোঁজে। বছরের পর বছর পাগল হয়ে ছুটতে দেখেছে জয়কে। কেন মেরেছি জানো? জিন্না থাকলে জয় আমার দেওয়ার ঠিকানা ও পরিচয় ভুলে যেত। একসময় হয়তো আমার সঙ্গও ছেড়ে দিত। আমি সহ্য করতে পারতাম না রিমি, তাই জিন্নাটাকে সরিয়ে নিয়েছি জগৎ থেকে। জয় শুধু খুঁজবে, আমি সঙ্গ দেব তাকে খুঁজতে, কিন্তু তাতে পাবার সম্ভাবনা থাকবে না। এ কথা জয় জানলে যদি আমায় ঘেন্না করে, আমি ওর পা ধরে ক্ষমা চাইবো। ওকে বলবো তুই মেরে ফেল আমায়, তবু তোর চোখ দিয়ে আমায় ঘৃণার নজরে দেখিস না। আমার সয় না, পাগল হয়ে যাব আমি। ওকে আমি এই দেখো, আমার এই দুটো হাতে, এই হাতের উপর মানুষ করেছি। ও আমার জান, আমার ছেলে। আমার এই হাত তো ছাড়তে পারে না কোনো কোনো শর্তেই। সেই শর্তকেই আমি দুনিয়ায় রাখবো না।
রিমির ভেতরে আগে নিগুড় ভয় কাজ করতে লাগলো হামজার জন্য। হামজার কঠিন স্বভাবের মুখখানায় এখন নিদারুণ আবেগ খেলছে, কিন্তু রিমি দেখলো এ আবেগে যেন ধারালো শুলের চাইতো বর্বর আর ভয়াবহ। সেই একই কাজ আরো সূক্ষ্ম আর গভীরভাবে আর্মিন করেছে। আমি বলেছিলাম না তোমায়, ও আমার বিশাল ক্ষতি করেছে? তুমি জানো না রিমি, ও জয়কে চিরতরে নিজের সীমানায় বন্দি করার বন্দোবস্ত করে ফেলেছে। কি ভয়ানক রিমি, ভাবতে পারো? ওকে আমি ভয় পাই। হ্যাঁ, ঠিক ছিলে তুমি, তবে ভয় পাই আমি, কারণ ও ভয় পায় না, না হারাতে না মরতে। রিমি দম আটকে আসছিল এতক্ষণ, এবার সে কেমন অপ্রীতিকস্থর মতন প্রতিবাদ করে উঠল। আমি থাকতে আপনি ওর কোনো ক্ষতি করতে পারবেন না, তার আগে আমাকে মারতে হবে। হামজা হেসে ফেল। খুব নিম্নমানের ভাবনা তোমার গিন্নি। তুমি আমার সঙ্গে বিরোধ রচনা করছো। তুমি আজও ফেল, পারলে না আমার অর্ধাঙ্গিনী হতে। এ আমার সৌভাগ্য, গর্বের কথা। খুব বাজে কথা রিমি। আপনি এত নোংরা কেন? নিজের ভেতরে যে এত এত পাপ পুষছেন, তারা কখনো ধিক্কার দিয়ে ওঠে না আপনাকে? মানব জীবনে ক্ষুধা, চাহিদা, প্রবৃত্তি জ্বলন্ত নক্ষত্রের মতো। নক্ষত্র বেশি সক্রিয় হলে তা মারা যায়, আর নক্ষত্রের মৃত্যু মানে বোঝো তো রিমি, কাল গহ্বরের সৃষ্টি, যে একটাই যে এতটাই অসীম যে তার ভেতর আলোক রশ্মি প্রবেশ করলে তাও আর মুক্তি পায় না, বিলীন হয়ে যায়। তাতে তুমি কত কি দেবে, কত ক্ষমতা, কত ঐশ্বর্য, কত শক্তি, সব তলিয়ে যাবে অসীম বিবরে। আমি সেরকম এক মৃত নক্ষত্র, ন্যায়নীতিও সব তলিয়ে যায় আমার গর্ভে। পুস্তকগত জ্ঞানে আমি মানুষের সংজ্ঞা জানি, তবে সে হিসেবে আমি মানুষ নই রিমি, আমি হলাম ধাঙ্গর। আমি এতটাই ক্ষুধার্ত যে দুনিয়ার সমস্ত আবর্জনা সহ পাপ পুণ্যকেও গ্রাস করে বসে আছি। মেনে নাও, সুখে থাকবে। এটা সুখ নয়, নরকবাস। নারী নারী কোথায় সুখী তা আমার জানা নাই, তাই বলতে পারছি না। তবে যদি এটা নরকবাস হয় হলো, তবু আমার সঙ্গ ছাড়ার সুযোগ নেই তোমার কাছে। তুমি আমার অর্ধাঙ্গিনী রিমি। রিমির চোখ দুটো লাল হয়ে ছলছল করতে লাগলো। হামজা বলল। আরমিন কি আমির নিবাসে রিমি? রিমি জবাব দেয় না, কেবল চোখেই ভস্ম করে দিতে চাইলো যেন। আমার বিরোধিতা করো না রিমি, আমি বিরোধিতা জিয়ে রাখি না। আজ তোমার আচরণে যদি একবারের জন্য আমার মনে হয় যে তুমি আমার কাজে বাধা হতে চাও, আমি তোমাকে মেরে ফেলবো। কেননা এবার আমি যা করব তা আমার অস্তিত্বের প্রশ্ন। রিমি তবুও ঠিক হামজার পথ আটকে দাঁড়িয়ে রইল। এতদিন যা করেছেন আমি কোনোদিন সরাসরি বাধা দিতে পারিনি আপনাকে, কিন্তু আজ এমন হবে না যে আমি এখানে বসে থাকবো চুপচাপ, আপনি ওদিকে যা নয় তাই করবেন। হামজা খুব সাবলীল ভাবে রিমিকে সরাতে চাইল, কিন্তু সে অবাক হয়ে গেল। রিমি পাথরের মতো দাঁড়িয়ে। আজ সব সীমা সম্মান মনুষ্যত্বের ঊর্ধ্বে চলে গেছেন আপনি, আমাকেও যেতে দিন। হামজার চোখ দুটো জ্বলে উঠল যেন। রিমি এইরকম হাজার বার সম্মুখীন হলো। হামজার চোখ দুটো জ্বলে উঠল যেন। রিমি এরকম হামজার সম্মুখীন হলো এই প্রথমবার। সত্যি হামজা রিমি চুলগুলো মুঠো করে চেপে ধরে কোনো এক বিড়াল ছানার মতো ছুঁড়ে ফেললো মেঝের ওপর রিমিকে। মর মর করে উঠল রিমির হাড়গুলো, কপালও থুতনি ফাটল। তবুও রিমি উঠে এসে হামজাকে কষে এক ধাক্কা মারে। হামজা টাল সামলাতে রিমির গলা চেপে ধরে, টেনে হিঁচড়ে রুমের ভেতর নিয়ে গিয়ে থপাস করে ফেলে দিল বিছানার উপর। প্রায় বুকে চড়ে গলাটা চেপে ধরে রাখলো কতক্ষণ। রিমির চোখে রক্ত উঠে এলো, তখন ছেড়ে দিয়ে বলল। তুমি নিজে আমার সন্তানের খুন করে ওই বীজ মেয়ের বাচ্চা নিয়ে পুণ্যবতীর পরিচয় দিতে চাচ্ছিস? হ্যাঁ, তোর কথা অনুযায়ী আমার মতো পাপীর সন্তান থাকতে নেই। তো জয় কি ফেরেশতা রে? আমার আর জয়ের পথ এখনো অনেক লম্বা। তোদের মতো 200-400 খানেক বেইমানি খুন হতে পারে যদি বাধা হয়ে দাঁড়ায়। জয়ের জীবনে আমি কোনো পিছুটান রাখবো না, তুই তা বদলাতে পারবি না। তুলি এসে হামজাকে ধাক্কা মেরে সরালো। পাগল হয়ে গেছিস তুই? মানুষ মারতে মারতে হাত লম্বা হয়ে গেছে। ঘরে যে আদর্শের মুখোশ পরে থাকিস সেটাও খসে গেছে। সরে যা জানোয়ার। হামজা বেরিয়ে গেল। কাশতে কাশতে দম আটকে এলো রিমির। তবুও সে কাকুতি করে উঠে তুলির কাছে।
আপু ওকে থামান, ও আজ সর্বনাশ করতে যাচ্ছে। হামজা তুলিকে টেনে বের করে দিয়ে রিমিকে বিছানার উপর ফেলে রেখেই বাইরে থেকে দরজা বন্ধ করে রেখেই বেরোলো। বলে গেল এ বাড়ির সীমানা একটা পাখিও যেন না বেরোতে পারে। জয় আমির গুলিবিদ্ধ হওয়ার শেষ রাত থেকে হাসপাতালের বাইরে মোতায়েন ছিল আইন শৃঙ্খলা বাহিনী। সেদিন দুপুরের পরপরই রৌফ কায়সারের পক্ষ থেকে জয়ের কেবিনের সামনে জড়ো হয়ে পড়ল ওয়ান্টেড ক্রিমিনাল জয় আমির। আইনের নজরবন্দিতে বন্দী হয়ে পড়ল আইনের পক্ষ থেকে। তার জন্য এখন কেবল জীবন বাঁচিয়ে নেবার মতো চিকিৎসা গ্রহণের অনুমতি রয়েছে। সামান্য অসুস্থ হলে কারাগার হস্তান্তর করা হবে। এরপর হাসপাতালে যাবার পরপরই হামজা অবাক হলো পুলিশের আগ্রাসী ভূমিকা দেখে। সে সকালে উপর মহলে কথা বলে এসেছে, লাখ কয়েক টাকা প্রাথমিক পর্যায়ে গুনে ছড়িয়ে দিয়ে এসেছে। দুজনেরই আউটডোর ভিসা রিনিউ হচ্ছে। ওইদিকে এর মধ্যেই এত দুঃসাহস দেখানোর কারণ কি? থানা পুলিশ হামজাকে দেখে একটু নড়েচড়ে উঠল বটে, একটু গাগি করলো, কেউ বা বলল পুলিশ ফাঁসি থেকে বেগে এসে ঠিক করেননি জয় আমির, নয়তো আমরা সামান্য কনস্টার করতে পারতাম হামজা সাহেব। এখন আর সেই জায়গা নেই। তাহলে কি এমপিও তাই চেয়েছিল যে যদি তার প্রচেষ্টায় জয় আমিরের কই মাছের যান নাও বেরোয় তো ভয়ানক এক মামলায় তাকে দীর্ঘভাবে ফাঁসাতে তো হবেই। জয় হামজাকে দেখে কেবল তাকিয়ে রইল। তার ভেতর অতিরিক্ত প্রশ্ন জমে সে বোবা হয়ে গেছে যেন। এখনো রিজার্ভ ব্যাগের খানিকটা রক্ত খুব ধীরে ধীরে শরীরে যাচ্ছে তার। স্যারোটিভের প্রভাবে চোখ বুজে এলো। হামজা হাত ধরে বসে রইল। দুপুর পেরিয়ে গেল। তখন দুপুরের ইঞ্জেকশন দেবার পর জয় আবার ঘুমিয়েছে। হামজা ওঠার সময় হলো। সে জয়ের মাথায় হাত নেড়ে উঠে এলো। জয়ের দিকে একবার করে তাকালে সে টের পাচ্ছে আরমিনের কাছে যাওয়া তার জন্য ফরজ হয়ে গেছে। তার এখন আরো অনেক ধ্বংসতাণ্ডব চালানোর ছিল, কিন্তু তা এই প্রতিকূল পরিস্থিতিতে বোকামি হবে। দিন তো ফুরিয়ে গেল না। এখন আপাতত কোনো রকমে জয়কে বর্তমানে বিষাক্ত পিছু টানটুকু ছাড়িয়ে দেশের বাইরে পা রাখতে পারলে ব্যাস। রাত হলো হামজা আমির নিবাসে পৌঁছাতে। অনেক দিন পর এলো এইখানে, বহুদিন পর। তার বুকে একটা ব্যথা কাজ করে এই বাড়ির কথা খেয়ালে এলেও। হুমারিয়া ফুপুর মুখখানা আবছা ভাবে মনে পড়লে হামজার মন চায় আরেকবার মৃত্যুর খেলা খেলতে। আজও মনে পড়ল শীর্ণদেহী লম্বাটে হামজা চাল সবজি পকেটে হুমারিয়া দেয়া কটা টাকা নিয়ে আমির নিবাসের ফটক পেরিয়ে বেরোচ্ছে। দারোয়ান পিঠ চাপড়ে বলছে, ফুবুডারে ভালো পাইয়া চুষা খাইতেছো মিয়া, বড়লোক দেখে বিয়া দিয়া এই তোমার ফায়দা। আহ! হামজার যে কি লজ্জা করত, ইচ্ছে করতো দাফন হয়ে যেতে, তবু সে মাথাটা নত করে বেরিয়ে যেত। শাহানা বসে আছে, রান্না হবে, সেই বাজারগুলো নিয়ে গেলে। আজ হামজার বাড়িতে বাজার আসে ভ্যান ভরে। সেই বাজার টেনে দোতলায় তুলতে দুজন লোক হাঁপিয়ে ওঠে। কিন্তু হুমারিয়া ফুপু আর নেই ঋণ ফিরিয়ে নেবার জন্য, অথবা সমাজের বিশিষ্ট মানুষ হয়ে ওঠা হামজাকে দেখার জন্য। সদর দরজায় ধাক্কাধাক্কি করে ভেঙে ফেলার জোগাড় হলো, তবু ভেতর থেকে দরজা খুলল না। আর মেন গালি দিল হামজা। শেয়ানা মাইয়া। হামজা কথা না বললে দরজা খুলবে না, আর হামজার কণ্ঠ শুনলে তো মোটেও না। যে চালাক চিংড়ি। জঙ্গলের পাশে পিছন দিকের আধ ভাঙা জানালা দরজাও পাওয়া গেল। এত বছর পরে আছে বাড়ি। চোরও নেশাখোরদের কাছে ভূতের কোনো কদর নেই। এ বাড়ির দামি সরঞ্জামগুলো খুলে নিয়ে বিক্রির চেষ্টা থেকে জয়নাল আমিরের ভূত ঠেকাতে পারেনি তাদেরকে। তা হামজার কাজে লাগলো। বাংলা ঘরের পেছনে লোহার দরজা খুলে নিয়ে গিয়ে কোথায় কে বিক্রি করে দিয়েছে। সামনে কাঠের দুয়ার ঘুরে ধরা কয়েকজন জোয়ানের আঘাতে তা ভেঙে পথ তৈরি হলো। সেই দিকে দিয়েই ঢুকলেন উঠানে। তারপর বড় বারান্দা পেরোলে অন্দরমহল। খুব সহজে এসে অন্তুর পেছনে হলরুমের মাঝখানে দাঁড়ালো অন্তু। তখন ভীত সন্ত্রস্ত চোখ দরজায় কান বাঁধিয়ে বসা। আর শব্দ আসছে না আরমিন? লোকগুলো বোধহয় চলে গেছে। জানে তুমি সতর্ক মেয়ে লোক, খুলবে না কখনোই। অন্তুর শরীরটা থর থর করে কেঁপে উঠল। হামজা মদের বোতলে চুমুক দিতে দিতে টলতে এসে দাঁড়ালো অন্তুর
খুব কাছে। ভয়ঙ্কর দৃশ্য। অন্তু পরখ করে দেখে হামজা চোখ বুজে হাসল। সপ্তাহখানেক আগে দেখেও বোঝার একরত্তি উপায় ছিল না সে গর্ভবতী। এত সিয়ানা মেয়ে লোকের দেখা আগে পায়নি হামজা, কিন্তু আজ এই অন্ধ কুঠিরে একাকী, না খাওয়া সহ বিভিন্ন চাপ ঠিক সেই মেয়েলি অসুস্থতা টেনে বের করে এনেছে তবু সুন্দরী। যদিও হামজার কোনো আগ্রহ নেই অন্তুর মেয়েলি শরীরে, আজ অন্তুকে দেখলে এক মুহূর্তে ধরে ফেলত তার বীর্য তার ঘরওয়ালির শরীরে ভারন্ত। হামজা অন্তুর কাছে ঘেঁষে বসে পড়ল, হাঁ করে শ্বাস ফেলল কয়েকটা। দুজন বিরোধিতার চূড়ান্ত ঘোষণা জানালো যেন পাশাপাশি বসে। উৎকট গন্ধ হলরুম জুড়ে। শব্দ করে মদের বোতল খুলে একটি ছোট্ট শিশি থেকে কি একটা তরল ঢালো তাতে হামজা। ঝাঁঝালো গন্ধ সেই তরলের। অন্তু জানে না ওটা ফরমাল ডিহাইড লিকুইড। অ্যালকোহলের সাথে মিশলে ফরমালিন জাতীয় বিষ তৈরি হয়। এই অবস্থায় তা অন্তুর জন্য মরণ সম ও ভ্রূণের জন্য অবধারিত মরণ। হামজার মুখের খুব কাছে মুখ নিয়ে ঘাড় কাত করে বলা, তুমি আমার এত ক্ষতি কেন করলে আরমিন? অন্তু শক্ত ঢোক গিলে দীর্ঘশ্বাস ফেল। এটা উপযুক্ত সময় নয় জবাব দেয়া, শান্তভাবে মোকাবেলা করার চেষ্টা করা উচিত। তুমি আমার জয়কে ঠিক কিভাবে ধ্বংস করতে চাও, আর কত ক্ষতি করে থামবে? অন্তু হেসে ফেলল। জয় আমিরের ক্ষতি সেটা চাইলেও কি আপনার চেয়ে বেশি করতে পারবে সম্ভব? আমি ক্ষতি করব জয়ের? আর করার জায়গা নেই, সেই তো মধ্যে আপনার সহচর্যে পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত। হামজা অন্তুর মুখের উপর শ্বাস ফেলে অবাক হবার মতো বলল, আজও এই পরিস্থিতিতেও তুমি এভাবেই কথা বলবে আমার সঙ্গে? অন্তু জবাব দেওয়ার প্রয়োজন মনে করলো না। হামজা খুব সুন্দর করে হাসল। আমাকে ধ্বংস করা তোমার স্বপ্ন? তোমার স্বপ্ন দেখার অধিকার তো আমি কেড়ে নিতে পারি না, কিন্তু এছাড়াও আরো অনেক কিছুই রয়েছে যা আমি কেড়ে নিতে পারি, যা তোমার মতো ছলনাময়ী কুচক্রী সর্পিনীর কাছ থেকে তার বিষ দাঁত ভেঙে নেবে। আর নেই কিছু আমার। গলা আরো স্লথ করলো হামজা। অন্তুর মুখে দৃষ্টি চালিয়ে বলল, হুম, এই ছলনা জয়ের উপর খাটে। আমি তোমার কাছে তেমন কিছুই পাইনি যা আমাকে আচ্ছন্ন করে তুলবে, আর তোমার এই খেলায় গুটি হব আমি। নোংরা ইঙ্গিতে অন্তুর শরীর ভার হয়ে এলো। খুব কাছে বসে আছে হামজা। হামজা এবার অন্তুর চুল মুঠো করে নরম ঠোঁটের ওপর গ্লাসটা চেপে ধরলো অদ্ভুত ভাবে। নাও পান করো এটা। অন্তু মুখ সরিয়ে নিল। তাকে সর্বোচ্চ ভয় যে তার সম্মান হরণও তাকে স্পর্শের মাধ্যমে পাইয়ে দেয়া যায় এই কথা যেন সবাই জানা। অন্তু মনে হলো এই দুর্বলতার কাছে সে বারবার হেরেছে। আজও বুক কাঁপছে, শরীর অবশ হচ্ছে। চুল মুঠো করে ধরে অন্তুর উপর ভাগে চড়ে বসার মতো করে অন্তুর মুখের ওপর মুখ রেখে হামজা বলল, তুমি গর্ভবতী? হ্যাঁ। অন্তুর শারীরিক উদ্দীপনা থমকে রইল বুকে। ছিপ ছিপ শব্দ উঠে গেল। তার নীরবতা যেন হামজাকে জবাব দিয়ে দিল। জয় জানে না। হাসলো হামজা। মাঝখানে কাকে অন্তু টের পেল তার শরীরে গর্ভাবস্থার লক্ষণ স্পষ্ট। ঘৃণ্য পাপী ও তার এক জীবনের আসামি রক্তবীর্য নিজের শরীরে। তার কেমন লেগেছিল সে নিজেও বোঝেনি। সেই অদ্ভুত অনুভূতি কেবল অদ্ভুত, বর্ণনা করা যায় না, তা ছিল মিশ্র। কিন্তু অন্তুর কাছে বিবাহিত জীবন বলতে একটা সংসার ও এক পুরুষই বোঝায়। যে পাপী হলেও অন্তু তার ছোঁয়ায় সিক্ত, তা মোছার উপায় নেই। অন্তুর একটা ভবিষ্যৎ অবলম্বন চাই, যা পেছিয়ে ধরে সে তার অনিশ্চিত ভবিষ্যৎ পাড়ি দিতে পারে। একটা সন্তান নিজের গর্ভজাত আপন, এটা কতটা মুখ্য ছিল জানা নেই। মুখ্য বিষয়টা ভয়াবহ বটে। জয় আমিরের একটা পরিবারের নেশা রয়েছে। আমির পরিবারের উত্তরাধিকারী পাবার পাগলামি আছে। এর চেয়ে বড় শাস্তি তার জন্য হতে পারে না যে সে জানলো তার সন্তান রয়েছে, কিন্তু তাকে চোখে দেখবার বা ছোঁয়ার সাধ্য ও অধিকার তার রইলই না। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামির এক জীবন ফুরিয়ে যায় বন্দিত্বে। যে নিজের পরিবারকে হারিয়ে আরো অসংখ্যবার পরিবার একইভাবে উজাড় করেছে, তার নতুন পরিবার ও সন্তান হতে নেই। অন্তুর সন্তানের ওপর কেবল অন্তুর অধিকার থাকবে। অন্তুর জীবনের খুঁটি, তাতে জয় আমিরের ভাগ নেই। শেষ জীবনে জয় আমির মুক্ত হবে মৃত হয়ে, ওই বেঁচে থাকা মৃত্যুর ঊর্ধ্বে।
সে এই খবর ততদিন পর্যন্ত দুনিয়া থেকে গোপন রাখতে চেয়েছিল যতদিন না জয় ও হামজার পাপে কারাবদ্ধতা আসছে হয়নি তা। হামজা অন্তুর শরীরের উপর উবু হয়ে ঝুঁকে তরল ভর্তি গ্লাসটা এগিয়ে দিল। নাও ড্রিঙ্ক ইট। আমি অ্যালকোহলে অভ্যস্ত নই। কোনো ব্যাপার না, ট্রাই করে দেখো। তীব্র ঝাঁঝালো ও বিষাক্ত গন্ধে অন্তুর বুক অব্দি জ্বলে উঠল। কি মিশিয়ে পান করতে দিচ্ছেন আমায়? টেস্ট করে দেখো। মরে গেলেও না। হামজা মাথা তোলায়। মরবে না তুমি, মারবো না আমি তোমাকে। আমি সহজে মারি না কাউকে। আপনি কি চাচ্ছেন বুঝতে পারছি না। বুঝতে পারছো? তুমি বোকা নও, তুমি কুচক্রী, ঘাতকিনী। আমার বাচ্চা আপনার কোনো ক্ষতি করেনি। করবে। জয়কে আমার কাছ থেকে কেড়ে নেবে, পথভ্রষ্ট করবে, মায়ায় বাঁধবে, পিছুটান তৈরি হবে। তা হতে দিতে নেই। ও খানিক চুপ থেকে তাচ্ছিল্য স্বাগতিক করল। যেভাবে তুমি ছোট্ট এক দানা বালুকণা থেকে আমার জন্য মহাদেশ হয়ে উঠেছো। অন্তু দেখলো ঘৃণা ভরে হামজাকে। হামজা কিছু বলবে, গুরুতর কিছু জানানি আর কি শোনার আছে তার। 2011 মাঝামাঝিতে একদিন হামজার কাছে কুষ্টিয়া থেকে বার্তা এলো ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক জঙ্গির অনুসারী পাওয়া গেছে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো সে হামজার অঞ্চলের ছেলে অন্তিক প্রমাণিক। স্কুল মাস্টার আমজাদ আলী প্রমাণিকের ছেলে। সমস্যাটা অন্তিকের বিশ্ববিদ্যালয়ে জীবনের শুরু থেকেই। সে যখন হলে উঠবে, লীগের বড় ভাইয়েরা বলল গণরুমে থাকবে, কিন্তু গণরুমে থাকার একটা সুবিধা হলো বড় ভাইয়েরা যখন তখন মিছিল সহ রাজনৈতিক কর্মে যোগদান, দলের নাম দেয়া, মদপান, আড্ডা, নারীবাজি, চাঁদাবাজি ইত্যাদি ডাক দেন। তার ফলে পড়ালেখা ছেড়ে উঠে যাবার সুযোগ রয়েছে, পড়ার খাটুনি থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু অন্তিক এসবে আগ্রহী না। সে আপত্তি জানিয়ে বেশ কয়েকবার, তারপর তাকে নজরে রাখা হচ্ছিল। সে জানেই না 2011-র শেষের দিকে দেশের পরিস্থিতি গরম। মুক্তিযুদ্ধে কে বিরুদ্ধচারণ করছে, কে পাকিস্তানের চর ছিল, এই নিয়ে দুই প্রধান দল কাদা ছড়াছড়ি করছে। বছরের শেষের দিকে একটা অভ্যুত্থান হতে হলো না। অভ্যুত্থানটা ছিল ইসলামপন্থী কিছু সংগঠনের পক্ষ থেকে। ভারতের পুতুল হয়ে থাকা চলবে না, এই উদ্দেশ্য। কিছু গ্রেপ্তার চলার পর তা থামল। এরই মাঝে অন্তিক একজন মোটামুটি পর্যায়ের সভ্য পুরুষ, সে ইসলামী অনুষদের দাওয়ায় বিভাগে অনার্স করছিল। সর্বনাশের মূল অংশ এইখান থেকে এলো বোধহয়। দাওয়াকে ইসলামী অনুশাসনমূলক রাজনৈতিক ক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। পরে অন্তিক আসন পেয়েছিল বঙ্গবন্ধু হলে। একদিন রাতে বসে সে পড়ছে, হঠাৎই তার ডাক পড়ল। সে বের হতে একদল তাড়া করলো তাকে। তাদের হাতে চাপাতি, ছুরি, স্টিক। অন্তিক না বুঝেই দৌড়াতে শুরু করলো। হল চত্বর পেরিয়ে রাস্তায় প্রাণপণে অনেকটা ছুটে সে মণ্ডলপাড়া মসজিদ অবধি পেরিয়ে এলো। তখনও পেছনে কমপক্ষে 8 থেকে 10 জন ধাওয়া করছে তাকে। সেই মসজিদের অদূরে ভাঙা টিনের এক গেট প্রায় আরেকটু চ্যাপ্টা করে ভেঙে মাঝরাতে ঢুকে পড়লো অচেনা কারো বাড়িতে। শব্দে বাড়ির কর্তার আগে টিনের ঘর ছেড়ে বেরিয়ে এলো যুবতী মেয়ে। অন্তিক অনুরোধ করে, আমাকে একটু লুকানোর জায়গা দিন। ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করে যুবতী, কে আপনি? কেন লুকানোর জায়গা দেব? আমি আন্তরিক, ভার্সিটির ছাত্র। গলা শুকিয়ে কাহাট, শরীর থরথর করে কাঁপছে। তখন অন্তিকের আর কিছু বলতে পারলো না সে। মেয়েটা অন্তিককে ঘরের ভেতর নিয়ে গিয়ে পেছনের দরজা দিয়ে আমবাগানের ওইদিকে বের করে দিল। বলল, ওই ঝোপের ওদিকে যদ্দূর পারেন পালান। কণ্ঠটা তখনও ঝাঁঝালো। মেয়েটার নাম মার্জিয়া। বয়স কত হবে, 19 কি 20? তার 20 মিনিটের মাঝেই মার্জিয়াদের বাড়ির টিনের প্রাচীরে ঘেরা উঠোন ভরে গেল ছাত্র দ্বারা। ওরা কাউকে খুঁজতে এসেছে, এদিকেই পালিয়েছে কোথাও, এই বাড়িতেই বোধহয় ঢুকেছে। এবার বাড়ির সবাই বেরোলো। তারা কেউ কিছু জানে না কে এসেছে, পালিয়েছে। পুরো বাড়িতে ঘূর্ণিঝড় তাণ্ডব চলল। ঘরের এক একটা কাপড় চোপড় রাখার র্যাক অবধি ছাড় পেল না, যেন অন্তিক কাপড়ের ভাঁজে বসে আছে মার্জিয়াদের ঘরে। মার্জিয়ার মা কাঁদতে লাগলেন। পুরো পাড়ায় কম বেশি জেগে উঠলো, কিন্তু কেউ বাড়ির ভেতরে এলো না যতক্ষণ না ওরা বেরিয়ে গেল। এদের সামনে আসতে নেই, তারা সচেতন জনগণ, কিন্তু ওরা দেখেছে অন্তিক এদিকে ঢুকেছে। তবুও না পেয়ে ক্ষিপ্ততা
বাড়াই তো স্বাভাবিক। মার্জিয়া দাদির ঘরের দরজায় 2 লাথিতে চুরমার ভেঙে পড়ল। মাঝরাতে বাড়িটা এক টুকরো পাগলা ঝড়ো হাওয়ায় বাড়ি খেল। মার্জিয়ার আব্বা মাঝবয়সী মানুষ, তাতে কি, তিনি মার খেলেন, হুমকিও পেলেন। যদি ওই ছেলেকে লুকিয়েছে বলে জানা যায়, জবাই করে রেখে যাওয়া হবে। কিন্তু ঘটনাটার মূল কালপ্রিট মার্জিয়া যথাসম্ভব চুপচাপ আড়ালে দাঁড়িয়ে রইল। যুবতী মেয়েদের এদের সামনে আসতে নেই। সেদিন সারা রাত বাড়ির সামনে এক গাদা ভারী পায়ের বিচরণ শোনা গেল, অথচ মার্জিয়া সকালে বাড়ির পেছনে ডোবার ধারে ঝোপে অন্তিকে খুঁজতে গেল। কাহিনী শোনার চেষ্টা করলো। বাড়ির সাথে বাড়ি লাগানো পাশের বাড়ির মহিলারা না দেখবে কেন? মার্জিয়ার বদনাম হলো। বাড়িতে মার্জিয়া মার খেলো। ছোট চাচা ও মা মিলে মারলো মার্জিয়াকে। আব্বা ঘেন্নায় কথা বলা বন্ধ করে দিল। বাড়িতে মার্জিয়া ভুল বোঝাবুঝিতে ঘৃণিত হয়ে উঠল। সবাই নিশ্চিত অন্তিকের সাথে বহুদিনের সম্পর্ক, তাই তো তাড়া খেয়ে এসে প্রেমিকাকে জাগিয়ে আশ্রয় নিয়েছে। ছাড়া আবারও এত কিছু হলো, তবুও লাঙ্গের খোঁজ দিল না মেয়ে। 2 দিন ওভাবে পলাতক থাকার পর অন্তিক জানতেই পারলো সে মিথ্যা মামলায় অভিযুক্ত। বঙ্গমাতা হলের এক ছাত্রীর সাথে কয়েকজন কি করেছে সেটার দায় অন্তিকের। এবার ছাত্র উপসদ সহ হলের প্রধানরা অন্তিকের বিরুদ্ধে, এবং এটার কারণ হিসেবে বলা যায় অন্তিক কোন সাহসে বড় ভাইদের আহ্বান ঠুকরায়। তার পথ কোনটা? অন্তিকের এই পরিণতি জুনিয়রদের জন্য শিক্ষা হয়ে থাকবে। পরে জানা গেল এটার চেয়েও বড় কারণ অন্তিক যে গোপনে টুকটুক করে ইসলামী সংগঠন ও দাওয়ায় সম্মিলিত কার্যক্রমে সমর্থন ও অনুসরণ রাখে। এটা জানাজানি হয়েছে। অন্তিক বুঝল তার ভার্সিটির জীবনের অবসান এখানে। সকল স্বপ্ন, কেরিয়ার, আব্বুর সম্মান সব গেছে। ভার্সিটিতে পড়তে গেলে মেধা ও সুযোগ নয়, লাগে বড় ভাইদের অনুমোদন। তা অন্তিক হারিয়ে ফেলেছে। এবার কোনো একদিন টুকুস করে তাকে মেরে ফেলা হতেই পারে। অন্তিক এক রাতে এক জীবন বদলকারী সিদ্ধান্ত নিল। মার্জিয়ার বাবার কাছে হাত জোর করে ক্ষমা ও মার্জিয়ার হাত চাইল। দিলেন ওনারা। বদনাম যার নামে হয়েছে তার কাছেই দিয়ে দিলেন। অন্তিকের বাবার খোঁজ করলে অন্তিক বলল, আব্বু এসব জানলে হার্ট ফেলিয়ার হয়ে যাবে ওনার। আমি কুষ্টিয়া আর থাকতে পারবো না, আমার জানের ঝুঁকি রয়েছে। মার্জিয়ার বাড়ির লোক অদ্ভুতভাবে এই এক রাতে মুসিবত হয়ে আসা অন্তিকের জন্য একের পর খুবই বেশি ত্যাগ তারা করেছেন। এই এক ত্যাগ যা আজব। তারপর অন্তিকের ব্যবসার জন্য এক গাদা গহনা মার্জিয়ার হাতে তুলে দিয়েছিলেন। তারপর সেই অন্তিক যখন মরল, মার্জিয়া সহ অন্তিকের সন্তান ও জন্মদাত্রীর পালনটাও তাদেরকেই করতে হলো। কিন্তু এইসব 2 গোয়ার কোনোদিনও কারো কাছেই বলেনি। অন্তিক একটু পাগল হয়ে গেছিল। সে এত কঠিন এক মানসিক আঘাতের পর দিনাজপুর ফিরে আব্বুর কাছে ভুল বোঝার শিকার হলো, যেখানে তার নিজেরই বেশি পাগলামি ছিল আব্বুর আদর্শ ধরে রাখার। মার্জিয়া ও অন্তিক তারপর বোধহয় দুজন একসাথে পাগল হলো। এই এত বড় ঘটনাটা 2 জন রোজ গিলতে গিলতে বাকি বাড়ির 3টে মানুষ থেকে তারা আলোকবর্ষ দূরেই চলে গেল। মার্জিয়া অন্তিককে পাগলের মতো ভালোবেসে ফেলেছে হঠাৎই, এটা সত্যি। কিন্তু অন্তিক মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু সে কখনো জানেনি কুষ্টিয়া থেকে ফিরে সে নজরমুক্ত হয়নি। হামজার লোক তার অবস্থা বহুদিন ধরে পর্যবেক্ষণ ও জানাশোনায় রেখে লোক মারফতে তাকে নিয়ে ফেলল পলাশের ডেরায়। এটাকে বলে ধান্দা ও এক ঢিলে 2 পাখি। অন্তিকে দমন ও পলাশের ধান্দায় বাড়তি মুনাফার ব্যবস্থায় হয়ে গেল। 2012-তে অন্তু হাজি মোহাম্মদ দানিশ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিল সমাজবিজ্ঞান বিভাগে। সেও জানল না ভার্সিটির ছাত্র পরিষদ তাকে খুব চেনে, অন্তিকের বোন হিসেবেই চেনে। জয় তখন ঢাকাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স করেছে। সে ফিরল বছর 2 কাটিয়ে 2014-তে হামজার নির্বাচনের আগ দিয়ে। এছাড়া তখন মুমতাহিনাকে অপহরণ করা হয়েছে। মুরসালিন হাতের মুঠোয় আসবে ভাব। সেরকম একদিন অন্তিকের বোনের সামনে হাজির হবার শখ জাগলো জয়ের। সে কখনো দেখেছিল না, কিন্তু সে দেখলো অন্তিকের বোন অন্তিকের মতোই মনোবল খুব সহজে হারায় না। সিগারেটের সাথে সাথে গোটা জয়কেই পায়ে পিষে চলে যাবার দুর্বার সাহস জয়কে খুব ডিস্টার্ব করে তোলা। এরপর মুমতাহিনাকে নিয়ে কৌতূহল বসে সে গভীরে হাঁটাহাঁটি শুরু করলো। পরাগও এক প্রকার দুর্বল হলো মেয়েটার জন্য।
কথা ছিল অন্তুর মতো একটা সামান্য মেয়েকে দমাতে এক রাত ক্লাব অথবা কোনো হল রুমে একটু খাতির করলি ব্যাস। কিন্তু এরই মাঝে জয় একটা অঘটনই ঘটালো, সেটাও ভালোই কমের উপর দিয়েই। বেজ্জত ঠিকঠাক হয়েছিল অন্তর, কিন্তু সেইখানে সেই অন্তুটাই যে বাড়ির বউ হয়ে যাবে এটা সব ঘেটে দিল। যদিও ঘাটার কথা ছিল না, যদি না মেয়েটা অন্তুর মতন বিচক্ষণ, জেদি আর কুশলী আগুন হতো। অন্তুর দম আটকে হামজার মুখের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। তার জীবনে কোনো ঘটনাই তাহলে কাকতালীয় ঘটেনি, আর না ঘটেছে সেদিন সিগারেট পায়ে পেশার ফলে। এসবের সূত্রপাত তখন যখন অন্তু কলেজে পড়ুয়া বেখবর কিশোরী। এসব হবার ছিল বলেই হয়েছে। অন্তু চোখ দিয়ে টস টস করে কয়েক দানা জল নিথুর মুখখানা বেয়ে পড়ল। অন্তিক আজ নেই, জয়, আমির ও হামজারা অবশেষে তাকে গাড়ির তলে থেতলে ঠিকই মেরে দিয়েছে। নাও এটা পান করো। অন্তু অদ্ভুত স্বরে বলে। বিশ্বাস করুন জয় আমির আপনাকে জীবিত দাফন করবে ও জানলে। হামজা হতবাক হবে নাকি? ক্ষুব্ধ সে ভুলে গেল তার জয়ের উপর ঘাতিকিনি এই নারীর এতটা অধিকার বোধ ও ভরসা জেগেছে। হামজার পাগল পাগল লাগলো নিজেকে, কিন্তু পরমূর্তে সে হেসে ফেলল অসীম শীতলতার সাথে। অন্তুর গলার কাছে থুতনি খেসে বলল, কে বলবে জয়কে? তুমি? হুম, তুমি তো আর থাকবে না জয়ের সামনে উপস্থিত হবার জন্য, তাহলে কে বলবে? এই দেয়াল, আসবাবপত্র? অন্তু একবার দেখলো এই নিথর দেয়ালো আসবাবপত্র, শিকারী এক একটা ইট এই বাড়ির অবরুদ্ধ নিষেধ এবারও নেমেছে প্রকৃতিতে। আজ কি অন্তুর গ্রাস হবার পালা? অন্তুর পেটের উপর হাই বুট দিয়ে এক লাথি মারল হামজা, পেট চেপে রইল ফাটা। অন্তু নিদারুণ আর্তনাদ করে উঠে ছোট কামড়ে ধরে কেঁদে উঠল মেয়েটা। হামজা আরেক পা দিয়ে অন্তুর বা পায়ের উড়ুতে চেপে ধরে হাত দিয়ে অন্তুর হাত জোড়া বন্দি করে প্রায় গোটা শরীরটাই নিয়ে ঝুঁকে পড়ল অন্তুর উপর, ঠোঁটে চেপে ধরল তরল। অন্তু ড্রিঙ্ক ইট মাই ডেভিয়াস লেডি, আই ওন্ট সাজেস্ট এনিমোর। ছল ছল চোখে অসহায় বদনে চায় হামজার দিকে। হামজা চোখ বুজে প্রশান্তি শ্বাস ফেলে। এই কাতরতা এই নারীটির চোখে দেখবার জন্য হামজা অস্থির হয়ে পড়েছিল, কিন্তু হতাশা একটু রইল। তবু অন্তুর চোখে বিদ্রোহের আগুন ছলকাচ্ছে। হামজা এক টুকরো হাসল। অন্তুর কাতর স্বরে কেমন পাগলের মতন করে বলে, আপনাকে আজ শত্রু হিসেবে একটা পরামর্শ দেই, যা করতে চাইছেন না করুন। আমও যাবে ছালাও যাবে। যে আফসোসে পড়বেন আপনি, তার কোনো অন্ত থাকবে না ইহকালে। এভাবে হামজা ভরকে না। আমায় ছেড়ে দিন, আমার কিচ্ছু নেই, আমার বাপ নেই, মা নেই, থেকেও কাছে নেই, সব কিছু সব নিয়েছেন। এইটুকু আমার থাকুক, এইটুকু আমার দাবি, আমার নিজের, আমার সন্তান। আমি ওকে নিয়ে বহু দূরে চলে যাব, কোনো দিন আর আসবো না এই পথে। আপনার জয়কে আমার কখনোই চাই না, আপনি রাখুন তাকে, সে আমার কাম্য নয়। না পেলেও কখনোই সে তার সন্তানের ভাগ। আমার থাকুক এটুকু, সে আমায় এটুকু দিয়ে দেবে আমি চাইলে অনায়াসে। আপনি তাকে বলবেন তার প্রাণ ভোমরা নিয়ে আমি চলে গেছি, এটা তার জানা দরকার। আমি দূরে গেলেই তার জানা দরকার। হামজা অবাক হবার ভান করে। হ্যাঁ, সন্তানটা কার? তোমার? না, মেয়ে লোকের কোনো সন্তান থাকে না, ও তো কেবল পুরুষের দান। আচ্ছা, এটা কার সন্তান? জয়ের? তো ব্যাস, এতে আমার 16 আনা হক আছে। আমার চাওয়া মোতাবেক তার ভাগ্য নির্ধারণ হবে। তবে যদি এটা জয়ের সন্তান না হয় তো বলো, ছেড়ে দেব। জয়কে বলে দেব ও এমনিতেও আর তাকাবে না, কিন্তু ওর হলে ছাড়া যাচ্ছে না যে। অন্তু চোখ বুঝে ফেলল, বুকটা থর থর করে কাঁপছে, তলপেটে মরণের ব্যথা। বুকের ব্যথা নেই, অন্তুর ব্যথার অসার আজ। তবু অন্তু আকুতি করে, আমাকে যেতে দিন। আজ আমি আমার ঘাড়ে নিলাম সমস্ত দায়। আপনাদের বিরুদ্ধাচরণ, অন্তিকের বোন হওয়া, এক অসহায় স্কুল মাস্টারের মেয়ে হওয়া, সমাজের সাধারণ শক্তিহীন মানুষ হবারই সব পাপ আমার। বিনিময়ে আমি পথান্তরী হব, তার শাস্তি এক নিষ্প্রাণ শিশু পেতে আছে। বলুন তো,
ও আমায় কত ভরসা করে। ও জানে আমার গর্ভ ওর জন্য নিরাপদ। বাইরে যাই হোক, আমি ওর গায়ে তার এক টুকরো আঁচড় লাগতে দিব না, এমনটাই চুক্তি আমার ওর সাথে। যেদিনও আমার কাছে এসেছে, ওর কাছে আমি দোষী হয়ে যাব আজ। এই লাঞ্ছনা মা হয়ে সওয়া যায় না, আপনি বুঝতে পারছেন? ও আমার আমানত, আমার নারীত্বে দাগ পড়ে যাবে। আপনার দেয়া সব কলঙ্ক কবুল, কিন্তু মাতৃত্বের কলঙ্ক আমি পায়ে পড়ছি আপনার জয়ামির। ওর বাপ ওর বাপ সে ওকে মারবেন না। আর জায়গা নেই আমার ভেতরে, আমি আর পারবো না। মেয়ে হয়ে বাপ হারিয়েছি, সহেছি, ভাইও পরিবার হারিয়ে মেনে নিয়েছি, ইজ্জতের দাবি ছেড়েছি, মাতৃত্বে সেই সুযোগ নেই বোধ হয়। আমি পারবই না, আমি বুঝেছি, আমায় যেতে দিন। অন্তুর কান্নায় ভিজে ছিটকে আসা আকুতি অবরুদ্ধ হলরুমের প্রতিটি দেয়ালে প্রতিধ্বনি হলো, কিন্তু এই হলরুম এই ধরনের আর্তনাদে বারবার অভ্যস্ত। এখানে একটু অস্বাভাবিক নয় এই অসহায়ত্ব ও আকুতির স্বর। হামজা বিস্ময় বাকরুদ্ধ হলো। নারীত্ব, মাতৃত্ব যে নারীটির মাঝে এত তীব্র, সে কি করে এতটা ধ্বংসাত্মক হতে পারে? অন্তু তাকে হতবিহ্বল করে তুলল। হামজা ভাবতে পারছিল না, বুঝতে পারছিল না সে নারীটিকে। এত রূপ ও অনুভূতির সত্তাধিকারিণী রিমি পারেনি। তার ভেতরের অন্তুর তুলনায় এক রত্তি বিদ্রোহ না থাকার পরেও সে কি করেছে? হামজার মনে হলো আর্মিনের উপর জয়ের পতন জায়েজ। সে শুধু বলল, কোথায় যেতে দেব? জয় যে প্রশ্ন করবে আমায়, কি জবাব দেব আমি? কোথায় গেছে তার সর্পিনী? মাথা নাড়ল হামজা। লাশ দেখিয়ে বলতে হবে এমপির ছেলেটা ঘ্যাচাং করে দিয়েছে। হামজা ক্রান্তি দিল। গ্লাস সরিয়ে নিয়ে বোতল ধরে নিজে পান করতে করতে ডাকল, ওরে আছিস রে তোরা? সিস্টারদেরকে পাঠা রে। 4 জন সহকারী ও নার্স ডাক্তার এলো, হাতে কিসব সরঞ্জামের বাক্স। অন্তু মেঝের উপর ছেঁচড়ে কিছুটা পিছিয়ে যায়, অনবরত মাথা নাড়ে। না না না, হামজা হামজা সাহেব না। হামজা বলল, কাজ শুরু করুন, রাত অনেক হলো। রোগীকে দেখে ডাক্তারের নারী ও মানবী মনে দোলা দেয় স্বাভাবিক। ইতস্তত করে তারা ডাকে। স্যার। হামজা জবাব দেয়, ওহ, কি আবেগ টান পড়ছে? পিস্তল বের করে হাতে ঘোরালো 2-4 বার। এভাবেও নিয়েও আসা হয়েছে তাদেরকে। একজন গর্ভবতীর অ্যাবর্শন করাতে হবে, তার শরীর কন্ডিশন খারাপ। আনা হলো এখানে শুকনো ফুলের মতো বিধ্বস্ত সুন্দরী। চোখের দিকে তাকালে আর অস্ত্র চালানো সম্ভব হতে চাইবেই না। কি করবে তারা? অন্তু উঠে দাঁড়িয়ে কয়েক পা দ্রুত সরে যেতে নাই। হামজা বলল, ছেলেদেরকে ডাকবো তোমায় ধরার জন্য? তোমার পর্দার খেলাপি হবে না তো? ওরা ছবেও, দেখবেও, তোমার আপত্তি না থাকলে ডাকবো। অন্তুর শরীর থর থর করে কাঁপতে লাগলো। মাটিতে বসে পড়লো মেয়েটা। হামজার সামনে হাঁটু গেড়ে বসে হু হু করে কেঁদে উঠল। জীবন তাকে কোথায় এনে ফেলেছে? সে আজ প্রথমবার জীবনকে জিজ্ঞেস করলো, আমার অপরাধ কি? বল, আমার অপরাধ কি? আমি কেন এত অসহায়, একা, এত দুর্গতি? কোন পাপের বিনিময় হিসেবে দেয়া হলো আমায়? অন্তু টের পায় পাশে আব্বু বসে অন্তুর কান্না দেখছে। অন্তু আত্মহারা স্বরে ডাকে, আব্বু কোথায় তুমি? সামনে রেখে কেউ এই প্রশ্ন করে অন্তু? আজ আমায় রক্ষা করতে পারো আব্বু? না অন্তু, সেদিনই পারিনি যেদিন তোকে এই জীবন দিয়েছি আমি। আজ কেন আশা করছিস বোকার মতো? চট করে অন্তুর বিচক্ষণ মস্তিষ্কে হিসেব খেলে যায়। আব্বু কি সেদিন চলতি পথে অতটা সময় অন্তিকের সাথে কাটিয়ে এই ঘটনাগুলো শুনেছিল? সেই জন্যই কি জেনে বুঝে চুপচাপ অন্তুকে বিয়ে দিয়ে আত্মসমর্পণ করছে? নয়তো কেন সেদিন কোনো প্রশ্নের জবাব না দিয়ে মানুষটা কেবল অন্তুকে মেনে নিতে বলেছিলেন? কেন সেদিন বলেছিলেন অন্তুকে তিনি মেরে ফেলবেন আর তারপর ব্রেন স্ট্রোক? এসব কতটা চাপে হয়েছিল। অন্তু দেখে আব্বু আর নেই, সে ছটফটি ওঠে। হামজা হলরুমের কেন্দ্রীয় আসনটিতে বসেছে, পায়ে পা তুলে। অন্তুর চোখের সামনে জয় আমির ভেসে ওঠে। কোথায় ছিল? তার সন্তানকে রক্ষা করার কর্তব্য কি তার নেই? আসবে না সে? অন্তুর জন্য না, নিজের সন্তানের জন্য আসা দরকার তার। অন্তু এদিক সেদিক তাকায়, কোথাও নেই জয় আমির। না, নেই, কোথাও নেই অন্তুর সেই এতিম, সে একলা।
অন্তুর 4 হাত পা বাঁধা হলো মোটা নাইলের দড়ি দিয়ে। আজ আকাশের চাঁদ নেই, অমাবস্যার নিশীথ। আমির নিবাসের অভিশপ্ত অবরুদ্ধতা। হামজার নির্দেশ সম্পূর্ণ চেতন অবস্থায় অস্ত্র পাচারের মাধ্যমে গর্ভপাত হবে আর্মিনের। যদি অসহনীয় ব্যথায় ও রক্তপাতে এখানে মরে যায় তো গেল, নয়তো মানুষ মারা কঠিন ঘটনা নয়। অন্তুর গর্ভাবস্থা 3 মাসে, সুতরাং তার সেকশন অ্যাসপিরেশন করা হলো। সহকারী 3 জন যে নারী ডাক্তারটি এসেছেন ওনারা অবধি কেঁপে উঠলেন। একবার তারা মনে হলো হামজাগুলিতে মরে যাওয়াই বোধহয় ভালো, তবু এমন নৃশংস ধরনের পাপ ও পাগলামি তারা করতে পারে না। অন্তুর দেহের নির্মাংস যখন অনাবৃত করা হচ্ছিল, হামজা এক সময় চোখ ফিরিয়ে নিল। সে শুদ্ধ পুরুষ নয়, কিন্তু তার মোটেও আগ্রহ নেই এই নারীটির শরীরের উপর। সে সুন্দরী হলেও কেবল ঘৃণ্য। চাইলে সে আজ অনেক কিছু করতে পারত, কিন্তু রুচি নেই, অথবা কিসের এক দ্বিধা ও আড়ষ্টতা। ভাইয়ের স্ত্রী যে প্রকৃতিতে মাঝরাত, চারিদিকে পাথরের প্রাচীর, তার মাঝে দাঁড়ানো আমির নিবাসের অন্তঃপুরীতে অভিশাপ রচিত হলো সেই রাতে। অন্তুর হৃদয় বিদারী চিৎকার ও নারীত্বের হাহাকারে আমির নিবাসের দেয়ালেও বুঝি থরথরিয়ে ছিল। অন্তুর যৌনিদার ফুরে ধাতব ডাইলেটর প্রবেশ করলো গর্ভাশয় অবধি। আমির নিবাসের শেষ ভ্রূণ পিণ্ডটুকু গর্ভথলি থেকে অপসারিত হলো। 15 মিনিটের ব্যবধানে অন্তুর শরীর ও মেঝে রক্তে স্নাত হলো। অন্তু লুটিয়ে পড়ল অন্ধকার কোলে। রক্তপিণ্ডের মতো দেখতে রক্তে ভেজা একদলা ভ্রূণ পড়ে রইল মেঝের উপর। জয় আমিরের রক্ত ও বীর্য শরীর থেকে বয়ে যাবার পর অন্তুর শরীরটা হালকাই হয়ে গেল। কোথাও একটু ব্যথা নেই, মায়া নেই কোথাও, শুধু কলকল ধ্বনি তুলে অন্তুর নারীত্ব রক্তের সাথে বয়ে যাচ্ছে নিম্নদেশ পেয়ে। তা একটু একটু গড়িয়ে গিয়ে হামজার পায়ের তলায় তো ঠেকল। হামজার বুকটা মুচড়ে উঠে, জয়ের রক্ত মিশে আছে এতে। হামজা রক্ত তুলে হাতে মাখে, লাল চকচকে গরম তরল, একটু গন্ধ। হামজার ভেতরে ঘৃণার উদ্রেক হলো। এটা জয়ের রক্ত নয়, এটা নোংরা নাইটির বদ দেহরস।